ডান দিকে গিয়ে বসে। তোমার কারণে এই হয়েছে বাবা, তোমার কারণে বাবা। তুমি আজ না যাইতে আজ আমার কপালের হইতো না বাবা। তুমি এই আদরের মাইয়া দূরে টেনে টেলে বাবা মানুষের তো বাড়ি খাওয়াইছো। মাঝে মাঝে মনে রায় নাই বাবা, কষ্ট করে দুনিয়াতে আমি আসছি। কাকা উনি ওনার মাকে দেখে চিনছে, হ্যাঁ, তাহলে তো কথাই থাকে না আর। এটা হচ্ছে বিষয়। আপনি কি চিনছেন মাকে দেখে? হ্যাঁ, আমার মার পা দেখে চিনছেন? আমার মার পা চিনছে, আমার খালারও পাওয়ার মাছ। চেহারার সাথে মিল আছে আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে, সেটাও ঠিক আছে। আর তথ্য যেগুলো বলছেন সেগুলোর সমস্ত কিছু মিল আছে। আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে তো এটা পরিবার, আপনার ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাবার নাম বলছিলেন শানু, ওনার নাম শানু। মায়ের নাম জুলেখা, ওনার নাম জুলেখা। ভাই বোনের সংখ্যা 3 বোন, নাসিমা, সালমা, শানা। যখন হারাইছিলেন তখন 3 জনই ছিল, পরবর্তীতে আরো 2 জন হয়েছে। চাচাদের নাম মিলন, জরিল, আরো একজন আছে। ঠিক বলছি না কাকা? ফুপুদের নাম সালেহা মরিয়ম আছে। নানা শেখ, নজির শেখ মাটি কাটার সর্দার ছিলেন, আছে। নজির রারই নাকি যেন বললেন, রারি। ঠিকানা ভোলা, লালমোহন, নানাবি। লালমোহন হচ্ছে আপনার থানা, ভোলা জেলা। গ্রামের নাম কি? ফরাসগঞ্জ ইউনিয়ন। গ্রামের নাম কি কাকা? ও নানা বাড়ি, হ্যাঁ, ফরাসগঞ্জ ইউনিয়ন। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে, ভুলে গেছেন? সমস্যা নাই, ভুলে গেলেও সমস্যা নাই। লালমোহন থানাতে কিনা? লালমোহন থানা, ফরাসগঞ্জ ইউনিয়ন। ওকে, এটাও ঠিক আছে। বাইরে বলছে কিন্তু এখন মনে করতে পারছে না। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? কি অবস্থা নাসিম আপনার? কেমন আছেন? আপনার সঙ্গে যারা আসছে তাদের সঙ্গে একটু পরিচয় হয়। এনাদের দুজনকে আমি চিনছি। আমি যখন ঢুকছিলাম তখন আপনারা ঘুমাচ্ছিলেন। কোথায় বাড়ি, কোথায় ভাই? বাড়ি বরিশাল। বরিশাল থেকে আসছেন না? সারা রাত লঞ্চে? হ্যাঁ, আমি আসছি খুলনা থেকে। খুলনা থেকে? কিভাবে আসছেন? লঞ্চে? না, আমি বাসে আসছি। বাসে আসছেন। এখন কি খুলনায় থাকেন আপনি? জি। তো বাড়ি হলো বরিশাল, আপনারা থাকতেছেন খুলনাতে? না, আমি চাকরি করছি খুলনা। আপনি খুলনাতে চাকরি, ওনারা কোথায় ছিল? এটা বাড়ি ছিল, বরিশালে ছিল। জি। তো ওনারা অন্য দিক থেকে আসছে? লঞ্চে আসছে, আমি এখানে টাকা দিছি আর কি। আচ্ছা আচ্ছা, কি নাম মা তোমার? নাহিদা। নাহিদা। আচ্ছা, ঠিক আছে। আর আপনার কি পরিচয়টা কি হলো ভাই? পরিচয়টা একটু দেন আপনি। নাসিমার কি হন আপনি? আমি ওনার হাজবেন্ড। হাজবেন্ড। নাম কি আপনার? মোহাম্মদ বাদল। বাদল। বাড়ি কোথায় হলো? বরিশাল জেলায়। বরিশাল কোথায়? ঠিকানাটা বলেন। বাবুস্থানে ঘুরতে গেলাম। পশ্চিম বুতুরদিয়া, কেদারপুর, বাবুগঞ্জ, বরিশাল। কি করেন আপনি পেশায়? আমি ইঞ্জিন মিস্ত্রি। ইঞ্জিন মিস্ত্রি, ওই যে জাহাজের বা নৌকার ইঞ্জিন ঠিক আছে। কেরান, এক্সকাভেটর, ডাম্পার, রোলার, ফিল্টার, গ্রেডার, পেপার, এগুলো ইঞ্জিন মিস্ত্রি। আচ্ছা, এটা আমি বুঝবো না, আপনি যে কোনো কিছুর মিস্ত্রি হলো সমস্যা না। আপনার পরিচয় ভাই? আমি শাওন, আমি ওনার প্রতিবেশী, সম্পর্ক উনি আমার কাকি হন। প্রতিবেশী মানে কতদিন যাবত চেনেন ওনাকে? আমি আমার জন্ম থেকে একে চিনি আর কি। আপনি কি বরিশাল থেকে আসছেন? হ্যাঁ, না, আমি বরিশালে থাকি সাধারণত, কিন্তু আমি এখন বর্তমানে ঢাকাতে আছি কিছুদিনের জন্য। আচ্ছা, তো এই ভিডিওর সাথে আপনার সম্পৃক্ততা কি? মানে বেসিক ভিডিও থেকে ওনাকে আপনি নিয়ে আসছিলেন বা এরকম কোনো কিছু? হ্যাঁ, একটু স্কিপ করতে হবে আর কি। কেন স্কিপ করতে হবে ভাইয়া, বলুন তো? একটু পারিবারিক সমস্যার কারণে আমি জানছি, এটা যদি জানতে পারি তাহলে আমার একটু সমস্যা হইতে পারে আর কি। কিরকম? আপনি একটু বলেন, আমি পরে দেখবো স্কিপ করা যায় কিনা। ডকুমেন্ট হিসেবে থাকবো। বলেন কি সমস্যা? সমস্যা বলতে যেমন দেখা গেছে যে আমি ওনারে নিয়ে আসছি। বেসিক ভিডিও থেকে আপনি নিয়ে আসছিলেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি খবর দিছিল। তো আপনার পারিবারিক কি সমস্যা হবে এখানে? সমস্যা দেখা গেছে যে ওনার যে, হ্যাঁ, এটা আর কি একটা ভালোভাবে নেবেন আর কি বিষয়টা। কেন নিবে না? কেন নিবে না? এটা তো আপনার ভূমিকা আছে। আপনি একটু সোজা হয়ে বসে আমাদের জন্য না সহযোগিতা না, করেন। আমার এটা ভালোভাবে বলে একটা না, আমার বেশিরভাগ কেন? এই আর কি। কেন বলুন তো? ওই গার্জিয়ান নাই, পথ পরিচয় নাই, এইসব এইসব যদি এটা তো আগে জানতো না? আগে জানতো তো? ওরা জানতো না। আমি একা, আমি বিয়ে করছি, আমি একাই। হ্যাঁ। ওরা জানতো না। হ্যাঁ। ওরা এখন আর আছে এটা পুরা। মানে প্রথম থেকে, বিয়ের পর থেকে না? হ্যাঁ হ্যাঁ, জি জি। তো আজকে তো এটা সমাধান হলেও হতে পারে। তো এরপরে আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই। তাহলে আপনি নারাজ হবে কেন? না না, আপনি কি জানেন পুরো কেমিস্ট্রিটা জানেন, ভিতরে কি হয়েছে না হয়েছে, ফ্যামিলি কেমিস্ট্রিটা জানেন, নাকি ওনারা যেটা বলছে সেটাই বিশ্বাস করছেন? না, যেহেতু বাড়ির পাশাপাশি তো কম বেশি তো কিছু জানি আর কি। তো এটা আপনার কি মনে হয়, মানে এইরকম হওয়ার কারণটা কি? এখন সবার মন মানসিকতা আসলে এরকম বড় না। হ্যাঁ। এখন হয়তো সেরকম সংকীর্ণ মনতার মানুষ, এই জন্য হয়তো সে আসলে বিষয়টা এরকম স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। আচ্ছা। হ্যাঁ, যেমন আপনি তো জানেন ওনার একটু হাতে একটু সমস্যা আছে। আচ্ছা, তারপর এটা বোধহয় ওনারা বলছিল না? ওনারা বলছিল না? আমরা তো দেখাইনি, বেসিক ভিডিও দেখাইছিলাম না? শুধু হাতের সমস্যাটা বলা হয়েছে। বলা হয়েছে? আচ্ছা, হ্যাঁ। তারপর দেখা গেছে যে আবার
বাবা মা নাই, হ্যাঁ সবকিছু মিলিয়ে দিলে হয়তো বা তার সেই বিষয়টা আর কি নিতে পারতেছে না। আচ্ছা, না কিন্তু আমি না লজিক খুঁজে পাইলাম না, আমার তো যুক্তিযুক্ত মনে হলো না বিষয়টা। আপনার দিক থেকে কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নেই। তাহলে পুরো পৃথিবী একদিকে গেলেও কিন্তু আমার কিছু যায় আসে না। এই কাকা খুব ভালো মনের মানুষ, হ্যাঁ। ঠিক আছে, উনি খুব ভালো মনের মানুষ। আমি যখন থেকে কোনো চিনি, হ্যাঁ ওনার বিরুদ্ধে কোনো অবজেকশন নেই এই কাকির সাথে, আচ্ছা ঠিক আছে। মানে সবাই এখন যত যা ঝামেলা সব ওই একজনকে কেন্দ্র করি। আচ্ছা, আমি এই নামটা প্রচার করবো না, আপনি যে যার কথা এখানে মেনশন করছেন, যেভাবে বলছেন এগুলো যাবে না, এগুলো আমি ডেফিনেটলি করে দিব। বাট এখানে আমার কথা আছে, যার কথা এখানে আসছে তার উপর কি আপনার নির্ভরশীল কোনোভাবে, পরিবারের পারিবারিকভাবে নির্ভরশীল, অর্থনৈতিকভাবে নির্ভরশীল? না না, তাহলে এটা কোনো ইস্যুই না। আর এইসবের জন্য আপনি এটা কেন হাইড করতে চাচ্ছেন আমি তো বুঝতেছি না। এটাকে আমি বড় করতে চাই, বলেন। মানে আপনি তো লেখাপড়া করা একজন মানুষ, আপনাকে দেখে আমার এটাই মনে হচ্ছে। না। মানে আপনার ওইখানে ওনার সাথে সামাজিকতার কি সমস্যা? ওনাদের যদি সমস্যা না থাকে। সামাজিকতা এরকম যে পাশাপাশি বাড়ির তো মহিলা মানুষ, দেখা গেছে যে বিষয় অবিষয় এখানে একটা বিষয় আছে ভাই, আপনি ভিডিওর মধ্যে আসছেন, বিষয়টা যৌক্তিক হইতে হবে। মানে আপনি এখানে প্রেজেন্সটা কেন, আপনি পাশাপাশি একজন, কেন বলতে চাইতেছেন আমি বলে দেই পুরোটা, যে কারণ ওর মা থাকে ওই জায়গায়, আচ্ছা আর আমার ওইখানে যাইয়া ওর মারে জ্বালা যন্ত্রণা করবে, যেগুলো নিয়ে তুমি কেন লাড়াছাড়া করছো, কিসের জন্য করছো। কারণ ও তো দেখতেছে যে আমার এই বিষয় নিয়ে অনেক কথা বলা হয়, হ্যাঁ। তা তো জানে, ওরা দেখে শোনে। হয়তো আমার স্বামী থাকে না, হ্যাঁ। আমার স্বামীর কানে অনেক কথাই দেওয়া হয় না, হ্যাঁ। দেই না আমরা, এই আর কি। এখন ওগুলো নিয়ে আর কি, এখন দেখেন, আমি জানি না, কিন্তু কথা হচ্ছে ভাই, আপনার নামটা কি বললেন? শাওন। কিন্তু আপনি এই ভিডিওতে ওনাকে নিয়ে আসছেন, এটা যুক্তিযুক্ত, সে কারণে আপনার এই ভিডিওতে থাকাটা যুক্তিযুক্ত। কিন্তু এছাড়া আপনি এখানে কেন, এটার কোনো যুক্তি নাই। সো এটুকু আমাকে অবশ্যই দর্শককে জানাতে হবে যে এই ভিডিওতে আপনি এখানে ওনার প্রতিবেশী এবং এই ভিডিওর ব্যাপারে ওনাকে আপনি বলছেন, উনি আগ্রহ দেখাচ্ছেন, এটাতে কোনো সমস্যা নেই তো? এটুকু রাখেন। ওকে, আপনার পরিচয়টা দেন, মাস্কটা একটু খুলে ফেলেন প্লিজ, ভালো লাগে দেখতে। হ্যাঁ, যে আমি শাইখুল ইসলাম, আমি ঢাকা ওনার বাসার পাশেই থাকি। হুম। তো উনি আমাকে বলছে এরকম একটা কাহিনী, তো আজকে ওনার সাথে আসলাম। বন্ধু হিসেবে চলে আসছেন পাশাপাশি। জি। আচ্ছা, তো আপনারা এই বরিশাল থেকে দুজন আসছেন নাকি দুজন ঢাকাতেই থাকেন? না, ওরা হচ্ছে নোয়াখালী। যেমন আপনি নোয়াখালী থেকে আসছেন, জি, জি। ঠিক আছে। দেখুন, জটিলতা থাকবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই এত কিছুর মধ্যেও আপনি আগ্রহ করে এখানে আসছেন, এবং আপনি যদি আজকে পরিবারটা পেয়ে যান, যদি সমস্ত কিছু মিলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আজকের পর থেকে জীবনটা অন্যরকম হয়ে যাবে। আপনার অনুভূতি কি বলেন? ওরা দুজন ঘুমাইতেছিল, আপনি তো তাকাইছিলেন, কোনো ঘুম নাই চোখে, আমার থেকে মনে হচ্ছিল। বলেন, জানার পরে কেমন লাগছে যে এরকম একটা ফ্যামিলি পাওয়া যাচ্ছে বা এরকম দাবি ভালো করছে? লাগতেছে আমার জন্য কাছে। ভালো লাগতেছে জি। নাকি টেনশনও লাগতেছে? টেনশন লাগতেছে না, টেনশন এখন হেরা যদি মাইনে না আর কি। কে মেনে নেবে? মানে নিলো কি না নিলো কি? ওরা মানে নিলো কি না নিলো কি? হ্যাঁ, আমরা কি তোমাকে কোনো ভাড়া কাম করাইছি নাকি কোনো গার্মেন্টস কাম করাইছি নাকি ওনার কোনো কি সমস্যা দেখছি তোমার? বলেন, কোনো আপনি সমস্যা বলেন। আছে তোমার? Right. তোমার কোনো প্রবলেম? রাইট। ওরা মানলেও কি না মানলেও কি? তোমরা তো খাইতে দেবা না, তুমি ওনাদের কাছে হতে যাবে, আমাদের 10 টাকা দাও, আমি কখন মা লজিক। কোনো টেনশন করবো না, খবরদার। মানে আপনার এরকম একটা হাজবেন্ড থাকতে আপনি আবার এগুলো ভয় পেতেছেন কেন? আপনি আমাকে একটু বলেন। মানে মানে আমার কাছে খুবই হাস্যকর লাগতেছে আপনাকে এবং আপনাকেও। ভাই, কিছু মনে করেন না, আপনি পড়াশোনা করতেছেন কোথায়, আপনি কি করেন? আমি বৈশাখ সরকারি কলেজে মাস্টার্স অধ্যয়ন করতেছি ম্যানেজমেন্টে। আপনার কাছে মনে হয় না যে উনি যথেষ্ট যুক্তিযুক্ত ওনার হাজবেন্ড? অবশ্যই অনেক পজিটিভ। অনেক পজিটিভ না? আঙ্কেল খুব ভালো মনের মানুষ, আমি তো ওনাকে ছোটবেলা থেকেই চিনি, উনি খুব ভালো মনের মানুষ। এগুলা আপনি শোনেন, এই যে আপনার হাজবেন্ড যে কথাটা বলছে না, এই কথাটাই আমি খুব সুন্দর করে আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে আপনি এখানে আপনার বাবা মা খুঁজতে আসছেন, হ্যাঁ? আপনি 18 বছর প্লাস, মানে আপনি প্রাপ্তবয়স্ক মানুষ। আপনি চিন্তা করতে পারতেন বাংলাদেশের সামাজিকতায় যে আপনার হাজবেন্ড এটা নিয়ে কি মনে করবে, কারণ আপনি তার সাথে সংসার করতেছেন, ঠিক আছে? চিন্তা করতে পারতাম। তাও বাপ মা আপনার খোঁজার অধিকার এটা রাষ্ট্র আপনাকে দিছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ হিসেবে তো আপনি এটা খুঁজতেই পারেন। আপনি আপনার, ঠিক না ভাই? সেখানে কে কি মানলো না মানলো, কি করলো না করলো, এগুলো তো আপনার টেনশন করার কোনো চান্সই নাই। আপনি তো আজকে চিন্তা করবেন যে আপনি এত বছর আগে, কত বছর আগে হারাইছেন বলেন তো? না, আপনার বয়স যদি বর্তমানে কত লিখছে এখানে, বর্তমানে বলতেছেন 38 বছর। আপনি যদি 5-6 বছর বয়সে হারাই থাকেন, তাহলে প্রায় 30-32 বছর আগে হারাইছেন। 30-32 বছর আগে হারানো মানুষ যদি আজকে বাবা মা পায়, তাহলে সেটা নিয়ে তো টেনশন করার কথা। সে চিন্তা করতেছে বাড়ির লোকজন কি মনে করবে না করবে। ওদের কোনো সমস্যা নাই, বাইরে কি হলো না কি হবে দেখছি, যেগুলো লাভ নাই, এটা নিয়ে কোনো ভাবতে হবে না। আপনার বেসিক ভিডিওটা যেটা আমরা প্রচার করছিলাম, এটার পরে কি কোনো সমস্যা হয়েছে বাসায়? না, কোনো সমস্যা হয় নাই? তাহলে এত টেনশন হচ্ছে কেন? হ্যাঁ, কোনো টেনশন নেই। আর আপনার যদি আপনার এত টেনশনই হয়, তাহলে এত বিষয় নিয়ে যদি আপনি উদ্গ্রীবই থাকেন, তাহলে আপনি যে বেসিক ভিডিওটা করলেন সেটার আগে চিন্তা করেন না কেন? না, এটা নিয়ে কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি আসলেন, সেটাই আমি কথা। আমি এটার জন্য আমার এই ওরে খোঁজার জন্য আমার 2 লক্ষ টাকা করে গেছে, পরিবার খোঁজার জন্য। পরিবার খোঁজার জন্য আমার হাতের মোবাইল পর্যন্ত দিয়ে আসছে কবিরাজকে। আচ্ছা, আপনি জেনে শুনিতে বিয়ে করছেন আমি না? যে বিয়ে করছি। তারপর আপনি খুঁজছেন, ও ঠিকানা কিন্তু অনেকখানি জানাও ছিল। এই যেমন ধরেন বলছে যে ভোলার কোথায় জানি ওনার নানা বাড়ি, ভোলার লালমোহন হচ্ছে নানা বাড়ি। এদিকে কোথাও গেছিলেন দাদার বাড়ি আমি কোথাও যাই না, কিন্তু আমার ফ্রেন্ড বেশিরভাগই ভোলার। আচ্ছা, তারপর তো মনে করেন ওদের সাথে
সাক্ষাৎ রাখছি, যোগাযোগ করছি, কেউ বলে যে ছোটা বাজার নাই আনতেন, এসব নান টান কথা বলে আর কি। এখন যাতে আপনার এগুলো দেখার পরে গোড়া রামপাল ইন্ডিয়ার হইতে বাংলাদেশের যেগুলো লেবার বা ইঞ্জিনিয়ার আছে সবাই আপনার এটার মধ্যেই গ্রহণযোগ্য। আচ্ছা, তো আপনি তার আগে কবিরাজ মোটামুটি লক্ষ হ্যাঁ হ্যাঁ, আমার ভালো টাকা গেছে আমার। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়টা? আমার 3 মেয়ে, এই মুরব্বী। মুরব্বী মানে কি সবার ছোট? সবার ছোট। ছোট। ঠিক আছে, তো আপনার স্ত্রীকে আমরা এখন স্টুডিওতে নিব, আর যে পরিবারটা দাবি করছে তারাও আমাদের অফিসে ঢুকবে। আপনারা বাইরে ওই পাশের রুমে গিয়ে বসবেন, আমরা তার সঙ্গে কথা বলে ওনার সামনাসামনি নিব, দেখি উনি কি চিনতে পারে কিনা। ঠিক আছে, আচ্ছা। বসেন। আচ্ছা নাসিমা, নিয়ম হচ্ছে এখানে 15-20 মিনিট বসতে হবে। আপনি কি ভিডিওগুলো দেখছেন আমাদের কখন, আমরা যে আপডেট ভিডিওগুলো করি, দেখা হয়েছে কখনো? হ্যাঁ দেখা হয়েছে। আচ্ছা, নিয়ম হচ্ছে এখানে 15-20 মিনিট বসতে হবে। আপনার যদি খুব জরুরি দরকার হয়, আপনি যে কলিং বেল আছে কলিং বেল টাপবেন। এছাড়া 15-20 মিনিট আপনি এখানে বসবেন একা একা, আমরা বাইরের কাজ কমপ্লিট করে 15-20 মিনিট পর আবার ভিতরে ঢুকবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আসলে এই ভিডিওগুলো যখন ধারণ করি তখন কতগুলো বিষয় মাথায় রাখতে হয়, যদি মানে ব্যাখ্যা করা যেত তাহলে বোঝা যেত যে এই ভুলগুলো আসলে কেন হয় এবং এই ভুলগুলো আমরা কেন আসলে রাখি ভিডিওতে। আসসালামু আলাইকুম রেজিনা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। রেজিনা বসেন। আসসালামু আলাইকুম। এদিকে বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বসেন। আর কেউ আছে? আচ্ছা, সবাই একটু মুখের মাস্কটা একটু প্রয়োজন মতো খুলে রাখি। হ্যাঁ, কি নাম আপনার? জুলেখা বেগম। জুলেখা বেগম। যে ভিডিওতে যাকে দেখছেন উনি কে হয় আপনার? মেয়ে। মেয়ে হয়? যে নিশ্চিত আপনার মেয়ে? যে তো আপনার এই যে অবস্থা, পায়ের অবস্থা, এটা কি মেয়ে হারানোর সময়টাতে ছিল না হারানোর পরে হয়েছে? হারানোর পরে হয়েছে। হারানোর পরে হয়েছে, তার মানে ওর স্মৃতিতে এটা নাই। কি হয়েছিল কাকি? আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার 3 মেয়ে, এক ছেলে। ছেলেটা মরার পর আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। ও, ছেলেটা কি মারা গেছে কি ও হারা যাওয়ার পরে? হুম। ও হারা যাওয়ার পরে, তার মানে আপনার এখন কি 3 মেয়ে শুধু? যে যদি আজকে এটা হয় তাহলে এটা নিয়ে 4 মেয়ে হবে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? শাহ আলম শিকদার। শাহ আলম? নাম হচ্ছে শাহানু শিকদার। শাহানু শিকদার, কিন্তু লোকজন শানু বলতো। যে শানু, শানুর নামে কেউ আসছে এখানে? আপনি শানু? আচ্ছা আচ্ছা। দেখছেন ভিডিওটা কাকা? দেখছি। এটা আপনার মেয়ে? জি নিশ্চিত আপনার মেয়ে? নিশ্চিত। নিশ্চিত। হাঁপাই গেছে বেচারা। পানি খাবেন? এই পানি দাও, পানি দাও। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো কাকা, আপনার ছেলে মেয়ে কয়জন হলো? আমার ছেলে মেয়ে 4 জন। 4 জন। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। মেয়ে তো আছে 3 জন, একটা 4 জন তো নাই। না, ওই যখন হারায় নাই তখনকার নামগুলো বলেন। তখন হলো নাসিমা, সালমা, শাহনাজ। নাসিমা, সালমা, শাহনাজ, এই 3 জন ছিল। পরে ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা। হয়তো পরে ছেলেটা মারা গেছে। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম একবার কি হয়েই মারা গেছে? হয়ে মারা গেছে। ও, এই যে শিপন। আপনি কি হন? মেজো। মেয়ে। এই সামনে। ওকে, আচ্ছা। তো মেয়েটার নাম, যে মেয়েটাকে উনি দেখেন নাই, ওই মেয়েটার নাম কি? ওর নাম হচ্ছে সোনিয়া। সোনিয়া। আচ্ছা, উনি একটু ঘাবড়ে গেছে কাকা, আপনি পানি খেয়ে নেন। আপনার পরিচয়? আমার নাম শাহনাজ। শাহনাজ। সবার ছোটটা আমি। তার মানে সবার ছোট বোন আপনি, শাহনাজ। আচ্ছা, শাহনাজ। শাহনাজের কাছে আসতেছি আমি একটু পরে। আপনার পরিচয় একটু নেই, আপনি তো একটু আগে বলছেনই, তারপর আর একটু বলেন। আপনি হচ্ছেন সালমা? জি সালমা। আপনি কি মেজো? জি। মেজো বোন। সবার বড় তাহলে কে ছিল? নাসিমা? নাসিমা। সবার বড়টাই হারিয়ে গেছে। আর এই ভাইজানের পরিচয়? আমার ভাই, ছোট ভাই। আচ্ছা, রেজিনার সঙ্গে আসছেন। রেজিনার কাছে আমি একটু পরে আসতেছি, তার আগে মনের সঙ্গে একটু কথা বলে নিই। অনেকগুলো ব্যাপার স্যাপার আছে কাকি, মাস্কটা নামান। অনেকগুলো ব্যাপার স্যাপার, আপনি মাস্কটা খুলে ফেলেন তো কাকি, আপনার অনেক কাজ আছে এই মাস্ক ছাড়া, বারবার মাস্ক পড়তে হবে, একবার ভিডিওটা শেষ করেই পড়েন। সেটা হলো যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি একটু জিজ্ঞেস করতে চাই। চাচাদের নাম, এটা উনি ভালো বলতে পারবে। আপনার ভাইদের নামগুলো একটু বলেন তো ভাই। আপনার ভাই, আপন ভাই। আমার আপন ভাই, বড় ভাই নাম হলো মিলন শিকদার। হুম আর আমি হলাম মেজো। হুম আমার নাম হলো শানু শিকদার। হুম। আসল নাম হলো শাহ, ডাক নাম হলো শানু শিকদার। জি। আর ছোট ভাইয়ের নাম হলো জলি শিকদার। তো এই যে এখানে বলছে চাচাদের নাম মিলন জলিল দুইটাই মিলছে, কিন্তু সৎ বলছে কেন? সৎ কেউ ছিল আপনার? সৎ ভাই সৎ ছিল? হয়েছে মানে আমার বড় ভাই, মানে আমার বড় মার ঘরে, আমার আচ্ছা। হলাম ছোট মার ঘরে, আচ্ছা এই জন্য বলছে সৎ। আচ্ছা। তো মিলন এবং জলিল এরা কি এক মায়ের পেটের? না। না, ওই জলিল আর আমি হলাম এক মার ঘরে।
জলিল আর শানু হচ্ছে এক মায়ের পেটে, আর মিলন হচ্ছে আরেক মায়ের পেটে। আমরা 5 ভাই বোন এক মাস পেটে। তাহলে তো ওনার তথ্য ঠিক আছে। আমরা 5 ভাই বোন এক মাস পেটে। আচ্ছা, ফুপুদের নাম একটু বল। এখানে সালেহা আর মরিয়ম নামে কেউ ছিল? হ্যাঁ, সালেহা মরিয়ম আপনার বোন? ওই সালেহা হইলো মানে মেলন, আর সালেহারা হইলো এক মাস পেটে 2 বোন, আচ্ছা। ভাই বোন। আচ্ছা আর আমরা হইলাম ময়ূরম, মেহেরজান, মাহিনুর। আচ্ছা, কিন্তু সালেহা মরিয়ম ছিল কিনা এটুকু বললেই হবে? হ্যাঁ, ছিল। আচ্ছা, বাস, আর লাগবে না। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে নজির আহমদ রারি। নজির আহমেদ রারি। রারি। এখানে বলছেন নজির শেখ, তো ঠিক আছে। হ্যাঁ, নজির আহমদ রারি বলে। রারি, বংশ রারি। জি। আচ্ছা, মাটি কাটার সর্দার ব্র্যাকেটে লিখছে, মাটি কাটার সর্দার। মাটি কাটার সর্দার বলতে কি বোঝাইতো? ছিল না কেউ মাটি কাটতো? তো মাটি কাটার সর্দার আবার কি? হ্যাঁ, আপনি একটু বলেন তো, আমাকে একটু বুঝান তো। এটা দেখা গেছে 10 জনকে দিয়ে কাটাইলে তো সে তাদেরকে যদি সে যদি টাকা পয়সা দেয় তো ও তাদের আচ্ছা, মানে সরকারি সেই হয়। চুক্তি নিত, কন্ট্রাক্ট করতো, সেই হিসেবে হচ্ছে কন্ট্রাক্টর না বলে সর্দার বলতো। আচ্ছা আচ্ছা, সো হচ্ছে মাটি কাটার সর্দার। না না, ঠিক আছে, সমস্যা নাই, মিললেই হলো। ঠিকানা হচ্ছে উনি যেটা বলছে ভোলার লালমোহন নানাবাড়ি। আচ্ছা, নানাবাড়ি। আপনার বাড়ির ঠিকানাটা বলেন, বাপের বাড়ির ঠিকানাটা। আমার বাহার বাড়ি হচ্ছে বলা লালমোহন, ফরাজগঞ্জ ইউনিয়ন আমাদের বাড়ি। ফরাজগঞ্জ ইউনিয়ন। জি। তো এই লালমোহনটা কি ছিল? লালমোহন লালমোহন আমাদের থানা, লালমোহন আমাদের ঠিকানা সবকিছু। আচ্ছা, দাদা এবং নানার 2টা করে সংসার ছিল। জি। মানে আপনার বাবারও 2টা সংসার, তারপরে হচ্ছে আপনি যেখানে বিয়ে হয়ে আসছেন আপনার শ্বশুর সেখানকারও 2টা সংসার। থাকতো না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি থাকতো না? আমার নানি মারা গেছিল, হ্যাঁ। পরে আমার নানা পরে বিয়ে করছে। ওনারা মারা যাওয়ার পরে বিয়ে করছে, তো কোনো সমস্যা নাই, বিয়ে তো করতেই পারে, আর আমার নিয়ম দাদিও আছে। মারা গেছে, বড় দাদি, পরে আমার দাদা বিয়ে করছে, পরে সেই ঘরে আমার আব্বু। মারা গেলেই বিয়ে করছে, আপনারা সেটাই বলতে চাচ্ছেন, যাতে করে কোনো ধরনের কোনো কেউ অন্য কিছু মনে না করে, তাই তো? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আরো কিছু তথ্য আছে, যেমন তথ্যগুলোর জায়গা থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মামার নাম জলিল, ওনাকে আমি কখনো দেখিনি। আচ্ছা নাকি? হ্যাঁ, আমার ভাই, আমার ছোট। জলিল। জি। আচ্ছা, আমার ডান হাত ছোটবেলায় ভেঙে যায়, ওর কি ডান হাত জি। ভাঙছিল? যে ডাইনাত এই আর 41 দিন পর ওর এই জ্বর হইছে, জ্বরে আপনার এই জন্মের 41 দিন পরে? যে তার মানে ওর স্মৃতিতে নাই কেন, কিভাবে ভাঙছে? না, ও বলতে পারবে না। এই আর জ্বর হইছে, আর আনছি একটা ডাক্তার, ডাক্তার আনছি, আর এই ডাক্তার আইয়া ওরা সই করছে, এই সই দিছে একটা, হেয়ার পরের দিন আইবে, হে ডাক্তার হে খালে পড়িয়ে মারা গেছে। ওহো, হিন্দু ডাক্তার, আচ্ছা, মানে কি ওর সুই দেওয়ার পরে? মাথায় ডাক্তার এই গেছে। আচ্ছা, মানে আপনি বলতে যে সুই দেওয়ার কারণে মারা? ওকে, ঠিক আছে। ওই খাল নাইমে পারওয়া দশ আর এক পাও দিছে উপরে উঠবে। তো না, তো আপনার সুই দিয়ে মারা গেল, সেও হারায় গেল, তো পুরাই ক্লাইম্যাক্স অবস্থা। আচ্ছা, না আমাকে একটু বলেন যে একটু আগে আমরা অন্যরকম পরিবেশে ছিলাম। হ্যাঁ, না ঠিক আছে, উনি উনি যেভাবে কমফোর্ট ফিল করে, আমাকে যদি বলেন যে তারপর হাতটা নষ্ট ইয়ে হলো কিভাবে, ভাঙলো কিভাবে? হেয়ার পরে এই জন্য এই 8টা ওর জন্য জ্বরের জন্য 8টা লাগছে, আর ওর চিকিৎসা আমি করাইতে পারছি না, আমার করাই না তৌফিক আসিল না বাবা, আমি করাইতে পারি না। আচ্ছা, মানে উন্নত ডাক্তার ছিল না কি আমাদের? তারপরে এই সুই দেওয়ার কারণে কি এরকম হয়েছে? না, যে না, ওই ডাক্তার থাকলে তো ওর সুস্থ হইতে, ওই ডাক্তারটা মরার পর আর ওর সুইটি দেওয়া হয়েছে না, আর কোনো ডাক্তার দেখাই না হয়েছে। মানে ডাক্তারই আসে নাই যে ওরা সুই টুই দিব না আমরা, মারা গেছে ডাক্তার। নাকি ডাক্তার জেনে গেছে ওকে সুই দেওয়ার পরে এক ডাক্তার মারা গেছে, ঠিক আছে আমরা আর সুই টুই দিব না, ওর হাতের যাহাই হোক। ওর হাতে কি হলো শেষ পর্যন্ত আমাকে শেষ বলেন। পর্যন্ত এই অবস্থায় আছি। এই তো এটা ভাঙা হাত বলে না, সুই দিয়ে কিভাবে হাত ভাঙে? সুই দিয়ে হাত ভাঙছে, আর তো এই জ্বরে আর যখন লাগিয়ে গেছে না, হ্যাঁ। লাগিয়ে গেছে, আরে আপনার এই টাইফয়েড হয়েছিল ভাইয়া। টাইফয়েড জ্বর হয়েছে। আচ্ছা, আমি এটা আবিষ্কার করার চেষ্টা করতেছি ওর হাত ভাঙার বিষয়টা ভিতরে গিয়ে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে খালাদের নাম, আপনার বোনদের নামগুলো একটু বলেন। আমার ছোট বোনের নাম হচ্ছে ফিরোজা, হ্যাঁ। এর পরেরটার নাম হচ্ছে আয়েশা। মেজো খালা ফিরোজার বাড়ি ছিল ঠোডার বাজার অবদার ভিতরে, যে ঠিক আছে? যে কুরাইলে, হ্যাঁ। এই যে সব ঠিক আছে, ফিরোজা, আয়েশা, মেজো খালা ফিরোজা ছিল ঠোডার বাজার অবদার ভিতরে। জি। আচ্ছা, আমাদের দোকানের সাথে একটা স্কুল ছিল নাকি বাড়িতে আপনাদের দোকানের সাথে কোনো দোকান? হ্যাঁ, বাজারে একটা চরমে আছে। হ্যাঁ, আছে। নাকি ঢাকাতে নিয়ে আসছিলেন ওকে? না, ওকে, চট্টগ্রামেতেই আছে। দাদা বাড়ি থেকে স্কুলে যেতে এবং বাজার থেকে 10-12 মিনিট সময় লাগতো। দাদা বাড়ি থেকে 1 ঘন্টা দূরের পথ আঞ্জুর হাট নামে একটা বাজার আছে। বাবুরহাটে হইতে স্কুলটা। দাদা বাড়িতে 3টি ঘর ছিল, বাড়ির পিছনে একটা খাল ছিল, বাড়ির সামনে পুকুর, মসজিদ ছিল, যে তার পাশে বটগাছ ছিল, মসজিদের পাশে মাস্টারের বাড়ি ছিল। ওই মাস্টারের ছেলেদের নাম সবুজ বা মনির হবে। যে আমার শ্বশুরের নাম সেটা সবুজটা, আর মনে হচ্ছে আমার চাচা শ্বশুর। মানে কাকা, বর্তমানে মেয়েটা হারাইছে কিভাবে এবার আপনি একটু বলেন তো আমাকে। বলতে পারবে না। কেন বলবে না? আমার আম্মা বলতে আচ্ছা, পারবে মা না। বলতে পারে। আমার থেকে দেন। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, ঘটনাটা হয়েছে, আমি বাজারে দোকান করতাম, হুম, তা দোকান করতাম, তা আমাদের ওইখানে চেয়ারম্যান ছিল। হ্যাঁ, তা ওই একটা খনকার ছিল নাম, হ্যাঁ, সে মানে খুব অত্যাচার করতো। হুম, তা করতে যাইয়া তুই চেয়ারম্যানটা ছিল রাগী, হুম, তা রাগী থাকে, তার সাথে একটু তর্ক বিতর্ক করণে সে মানে ধরিয়া মাইট দিছে। হুম। তো আমি আবার সম্মুখে ছিলাম, তো আমাকে বলে যে একটা ব্লেড নিয়ে। ব্লেড? হ্যাঁ, তো ওই ব্লেডটা নিয়ে দেওয়া নেই, তখন আমার 70টা করি আমার মামলা দেয়। ও, এই মামলা দিতে যাইয়া তখন
মানে ও আমার লইয়া বহুত ই করছে, আমার আসামি দিছে, আবার সাক্ষী বানাইছে। এই খনকার হ্যাঁ, তাই খনকার জানি কি করে, কি কাজ? কবিরাজ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খনকার, হ্যাঁ। উনি আমার আসামি দিছে আবার সাক্ষী বানাইছে। হুম এইভাবে তেলেসমত করিয়া আমার এই পুলিশ দিয়ে অত্যাচার করার পর তখন দেখি যে আমার এখানে থাকার মতন কোনো কায়দা নাই। হুম এরপর দোকান হয়ে গেল, চুরি ডাকাতি, এই অবস্থায় এখন দেখি আমি অসল। তখন আমি দেশের থেকে একবারে রাইখিয়া চলে দিই। হুম। তখন ওনারা তখন কোথায় ছিল? বরিশালে ছিল? না, হয় তখন এই বাড়িতেই ছিল। হুম তখন আমি সিটিয়ান সিটিয়ান যাওয়ার পর আমার মা গেছে, তাই আমার মায়ের বললাম যে মা, হ্যাঁ রাখলাম 3 মাস। তাই রাখার পর তারে কইলাম যে মা, যদি অবরে আপনি হেফাজতে রাখতে পারেন তাই রাখবেন, আর যদি আপনি হেফাজতে রাখতে না পারেন তো অবরে সিটিয়ান ফাড়াই দেবেন, আমার কাছে সিডি দিয়ে জানাইবেন। তখন মোবাইলের যুগ ছিল না, হুম তখন সিটির মাধ্যমে। তখন মায়ার এগরে পাড়ায় নাই, আর আমিও তাকে খবর লইতে পারিনি। তখন তারা কি করব, আমি নাই বাড়িতে, এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব বুঝতে পারছি, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ কষ্ট করছে। তখন তারা ঢাকা চলে এসেছে। চলার পর আমি ওইখানে সিটিয়ান একটা বস্তির ভিতরে একটা ট্রাকের ড্রাইভারও থাকতো। তা থাকার পর এরকম কথায় কথায় মানে আমি ট্রাকের ড্রাইভারের কই যে তুমি কি ঢাকা যাও? হয় কোন জায়গায়? কারণ কথা। তখন আমি বললাম যে ভাই, আমার 3টা মেয়ে আর মেয়ের মা, ঢাকা কোন জায়গায় থাকে তা আমি জানি। বলার পর ওই ড্রাইভারের নাম ছিল এরশাদ। তখন আমি যখন নাম কইছি তখন আমার কইল যে দাদা আমি চিনি, আমি হারে বোন দেখছি। এ কেমনে ছিল? কাকতালি হয়ে গেল না বিষয়টা? না যে ড্রাইভার তো মানে মাল নিয়ে তো ওই কারণ বাজার ছিল, এরা কারণ বাজারে ছিল? কারণ বাজার ছিল। কারণ বাজারে কি আপনার মা তখন কোনো কাজ করতো? শাকে পানি দিত তো। ও তাহলে তো চিনবে, কারণ ট্রাকের ড্রাইভার থেকে শুরু করে সবাই। হ্যাঁ তখন বিল্ডিং আছে। হুম হুম তারে আমি যখন এই ঠিকানাটা বলার পর তখন সে কারণ বাজার আইছে। হুম আইয়া মানে এই মেয়ের মায়েরে বলছে যে এরকম ভাই সন্ধান পাইছি, আমি যেই কলোনিতে থাকি সেই কলোনিতে 100 থাকি। হুম তখন এর অ্যাড্রেস দিয়ে দিছে। অ্যাড্রেস দেওয়ার পর সে গেছে, কিন্তু এর আগেই মাইয়া হারানি গেছে। আচ্ছা কাকা, আমি আপনার কাছে আসতেছি, এই জায়গা থেকে আসতেছি। কাকা, আপনি যে বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকা শহরে চলে আসলেন, কারণ ওনার তো হদিস নাই, কারণ উনি যে মামলা ঠামলায় পড়ে উনি চলে গেছে হচ্ছে চিটাং আত্মগোপনে বা যাই হোক না কেন। তো আপনি যে ঢাকাতে আসলেন, এটা কিভাবে, মানে কার বুদ্ধিতে, কেমনে কি করলেন একটু বলেন তো। দাদা এই আগে একটা বাগনি আছে, হ্যাঁ বাগনিটা আমার কষ্ট দেখতে যায়, আমার বলছে যে আপনি আমার সাথে লন, আমি কারণ বাজার যাই, হ্যাঁ কারণ বাজার গেলে শাক পাতা বেচে কিনেও বাচ্চা চালাইতে পারবে। আচ্ছা তো এই আইসি কারণ বাজার আইয়া দেখি যে খুব কষ্ট, চলি না কোনোদিন আইসি না ঢাকা শহর। কোথায় থাকতেন রাতের বেলা? এই এরশাদ বিল্ডিং এ। আচ্ছা, ওই এনাদেরকে নিয়ে, এই সবাইকে নিয়ে? হ্যাঁ আচ্ছা এরশাদ বিল্ডিং এ, ওকে। এই এরশাদ বিল্ডিং এ থাকতাম। তারপর দিয়া এখন এই একজনে বললেন তুমি শাকে পানি দিয়ে দাও, তো শাকে পানি টিনি দিয়ে ড্রাইভাররা আসা যাওয়া করতে আছে। তো একটা সর্দার আছে মালটার নামা গাড়ির, হ্যাঁ এই সর্দার নাম হচ্ছে বিল্লাল, বাড়ি হচ্ছে চাঁদপুর। হ্যাঁ তো বিলালের কাছে কইলে যে এই 3টা মেয়ে এরকম কষ্ট করে, আমার একটা মেয়ে দিতে পারেন, আমার কোনো সন্তান নাই, আমি মেয়েটা পারবো। এই বিলালে নিয়ে যায়? এই বিলালে আমারে বলছে, বলার পর দিয়ে আমি কেছি না ভাই আমার 3টা মেয়ে, আমি মেয়ে গরু দিতে পারবো না। কলে দে, কিন্তু কষ্ট করতে আসো, মেয়েটা নিয়ে বড় মেয়েটা দে, এই দুগার লিয়ে থাকে এনে। হ্যাঁ পর সবাই দেখুক তোর কি অবস্থা করা যায়। করার পর দিয়ে যে আমি এনে রয়েছি, ওই মেয়ের যে ড্রাইভারে নিয়েছে, ড্রাইভারের নাম হচ্ছে শহীদুল, বাড়ি হয়েছে নোয়াখালী, থাসি টাকা। এই শহীদুল রাইতে মেয়ের নিলে মার্কেট মুর্কেট করিয়া না বিল্লাল সর্দারে না চাইলো? বিলাল সর্দারের কাছে আইসে, আর হে আপনার লইয়া গেল ড্রাইভার আমার ও আচ্ছা, মানে বিল্লাল সর্দার হেরে পাঠাইছে নেওয়ার জন্য নাকি? হে বিলাল সর্দার সহিত একসাথে গেছে। আচ্ছা আচ্ছা, তারপর? হ্যাঁ দুজন যাইয়া হে পরে যে মার্কেট করছে, করিয়া মেয়েটারে লইয়া যে শহীদুল ড্রাইভার গেছে। 1 মাস পর শহীদুল ড্রাইভারের জিগাই যে বিলালের জিগে ভাই শহীদুল ড্রাইভার না আইতো না, ও জানি কি আছে কই জানি গেছে, তো আবার আইলে হ্যার পর খবর নেব। তো 1 মাস পর আইসে আর আমি যে গেলাম শহীদুল ভাই মেয়েটার খবর কি, কোনো তো খোঁজ খবর নাই। কাকে আমি বুঝি নাই, মেয়েটা কে নিছে আপনার কাছ থেকে, বিল্লাল না শহীদুল? শহীদুল। শহীদুল তো বিল্লালে না বললো আপনার যে বিলালে আসছে আর কি। বিল্লালের মাধ্যমে আসছে, কিন্তু শহীদুলের দরকার। হ্যাঁ। আচ্ছা, তারপর? এই শহীদুলের যারা জিজ্ঞাসা করলাম ভাই মেয়েটার খবর কি, ভালোই আছে। ভালো আছে, আমার কি দেখাইবেন না, কত যায় না, আর কয়েকদিন পর এখন না। শহীদুল কি গাড়ি চালাইতো? হ্যাঁ শহীদুল গাড়ি চালাইতো? বিলালে সর্দারি করে মাল নামায়। মাল নামায়, আর শহীদুল হচ্ছে ড্রাইভার? হ্যাঁ ট্রাক ড্রাইভার। যে কোন এলাকায় বাড়ি ছিল? বাড়ি এসে নোয়াখালী,
আপনার থাই সিটাগাং। আচ্ছা, তো চিটাগাংয়ে নিয়ে গেছে মেয়েটাকে? হ্যাঁ, আচ্ছা, সিটাগাং নিয়ে গেছে। ওর তখন বয়স কত কাকি যখন নিয়ে 7 গেছে? বছর। 7 বছর বয়স। জি। আচ্ছা, তারপর? তারপর নিচে নেওয়ার পর দিয়ে এখন আমি বলি যে আমার নেটু দেখায় না আর শহীদুল আসে না, এসে এখন বাজারে আইয়া ওর ওই বাজার আসে না, হুম। মগবাজার থাইকে ওর শালার দিয়া গাড়ি পাঠাই দেয়, ও আর বাজার আসে না, মানে আপনার সামনাসামনি হয় না? আমার সামনাসামনি আর হয় না। এখন বিলাল বাড়ি জিগে, বিলাল ভাই আমি কেমনে কি করবো, আমি তো দিশা পাইতে আসি না, ওর তো পাইতে আসি না, তোরা আগে একটু দেখে এখন আমি কোনো পথ পাইছি না, না পাওয়ার পর দিয়া একজন ট্রাকের ড্রাইভারের, একজন বাসের ড্রাইভারের কই ভাই আমরা নোয়াখালী চেকত যাইতে আছে এই নামারাট গাড়ি ঠিক করতে, যেরকম ভাই আমার তো সিটাং নিবেন, ও কি লিগা আমি সিটাং যাইয়া পাহাড়তলি যাইয়া মাইয়ার খোঁজটার মধ্যে আমার মেয়েটা কোন জায়গা আছে, ও ঠিক আছে আমার লগে আসে, যারা এগুলো আইলাম আওয়ার পর দিয়া গেলাম, আর রাতে 2টা বাজে আমি খুঁজে কোনো জায়গা পাইতে আসি না, না ভাইয়া গেলাম আবু হেনে গেছি আর দুনিয়া গিয়ে কাউতাল মাউতাল হেন তো আইলাম, মাইয়া খুঁজে গেছি সকালে খুঁজতে যাইয়া ড্রাইভারের পাই না, বিকালে আবার গেলাম ড্রাইভারের তারে ট্রান্সপোর্টে যাই ড্রাইভারের পাইছি আর আমার ঘরে লইয়া গাড়ি দিয়ে পাম্পে গেছে, পাম্পে দিয়ে তেল ভরছে, তেল ভরি টাকা দিতে নামবে কই হারাইছে, আর ড্রাইভার নাই, ড্রাইভার আর খুঁজে আর পাইতে আসি না। হে রাইতে প্রায় 3টা বাজে হেন তো বাসা গেছে, ড্রাইভার পাইনি, ড্রাইভার ফলান দিছে, এখন আর খোঁজ খবর নাই, কোনানে বদারহাট, কোনানে নামারহাট, কোনানে সুটকি বাজার, আমার বাবা বলছি না, আমি এই সমস্ত জায়গায় মেলে আমি অনেক দৌড়াইছি, পাই না আমি খোঁজ। পরে কখন জানলেন যে মেয়েটা হারায় গেছে? হ্যাঁ, নাকি জানেন বলে না? না, জানে না। মানে এই ড্রাইভারকে কি পরে পাইছিলেন আপনি? হ্যাঁ, না আর ড্রাইভার পাইনি, ড্রাইভারে কয় কি আমার বোন এক বন্ধু নিছে, বন্ধুর কাছে দিয়েছি, বন্ধুকে আমার সন্তান নাই, আমার বন্ধু ফালতে নিছে, তোর বন্ধু ফালতে নিছে, আমার নেটু দেখা কথা আসেন এই আসমকে ফাম্পেতন পলাইছে, আর ওরা পাই না আমি, আর ওরা পাই না পাওয়ানোর পর দিয়ে আর জিরে খুঁজে আমি পাইছি না, আর জির খোঁজ নিতে পারছি না। মানে এটা আপনি ওইভাবেই সারা জীবন কেটে গেল নাকি সামনাসামনি এই লোক কখনোই আসে নাই? শহীদুল ড্রাইভার আপনার সামনাসামনি কখনোই আসে? আমার সামনে আসে না। এর বাড়িঘর আপনি চেনেন না, তাই তো? যে না, এরপরে কি কখনো আপনি জিডি করা, পুলিশের কাছে যাওয়া এগুলো করছিলেন? না আমি জিটি করি। ওই ঢাকা শহরে তো তখন নতুন আসেন, আসার পরে কয়দিন পরে হারাইছে মেয়েটা? 1 বছর। 1 বছরের মধ্যে। কাকা, আপনি তারপরে এসে কি জানলেন, কিভাবে জানলেন যে মেয়েটা হারায় গেছে? তারপর আমি জানছি ওই গেছে ভোরবেলা। কোথায় গেছে? মানে চিকেন যাইয়া আমার ওই যেই ড্রাইভারের আমি কুইয়া দিছি, সেই ড্রাইভারের পরিবারে যে আমার ডাক দিয়ে উঠেছে, ভাইয়া ওঠেন, আমি ঢাকার থেকে মেহমান আসছে। তা আসার পর এবার আমি দরজা খুলিয়া চাই দিয়ে হ্যাঁ পর মানে এই আমার কয় ঘটনা যে এরকম মাইয়া হারানি গেছে, তোর যাইতে হইব আপনার কদমতলি। এই কদমতলি গেছি, বারেক বিল্ডিং গেছি, হ্যাঁ পর রশিদ বিল্ডিং গেছি, মানে কোথাও না, এখন আর ড্রাইভার সন্ধানই নাই, ড্রাইভারের খোঁজ পাইতে আসি না, ট্রান্সপোর্টে কইছি, কাছে ওই আসুন, এই খবর পাই আর ও আর যায়নি। এর দূর থেকে মাইয়া বহুত খোঁজা খুঁজছি, হ্যাঁ পর একটা খুনকা লইয়া গেছি, আয়না পরা দিছি, আয়না পরা দিছি আর এই গাড়ির ভিতরে, এই গাড়ি চালাইতে চালাইতে মানে যেমনি কয় এমনি গেছি মাদামী বিরাট, কয় একতলা বিল্ডিং, সবুজ রঙের গেট, বাসার সাইডে স্কুল আছে, তো এই মেয়ে আর এই লোকের একটা ছেলে আছে, তারপরে নিয়ে স্কুলে আনা নেওয়া করে। তা আমরা গেছি শুক্রবার, তা শুক্রবার যাইয়া কিছু করতে পারিনি, তো একটা মহিলা লয়ে গেছি মমিন সিংয়ের, তো ওই মহিলাটা যাইয়া মানে এমনি ওই যে ঠিকানাগুলো কইছে, ঠিকানাগুলো হুবুক ঠিক আছে, কিন্তু ওই মহিলাটা যাইয়া ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করছে, করার পর ওই ভিতরের থেকে কতগুলো মহিলা দেখছি বহুটা ইন্দা হুকে ইয়ে করে না, এই ধরনের মেয়ে আমাদের এখানে নাই। এইভাবে খোঁজাখুঁজি করি আর পাই। এই 30টা বছর এভাবেই গেছে এইভাবেই। আচ্ছা, যাই হোক, এটা একটা লম্বা গল্প, এটা আরো বড় করা যাইতো, করলাম না আমি। কিন্তু এখন কথা হচ্ছে কাকা, আপনারা জানলেন কিভাবে এই ভিডিওর মাধ্যমে যে এরকম মেয়ে পাওয়া গেছে? কে কে খবর নিয়ে আসছে আপনাদের এখানে? এই খবরটা আমার কাছে নিয়ে গেছে রিয়াদ মেম্বারে। কি নাম রিয়াদ মেম্বার। রিয়াদ মেম্বার গিয়া আপনাকে কি বলছে? মানে রাত্র গেছে যাই আমাকে বলাইছে, তা আমি তো অনেক দেখে মানে অবাক হয়ে গেছি, কোনোদিন কোনো কালো তো না মানে আমার বাড়িতে আসে, তা আমার বলান দিছে যে না ভাই আপনি দরজাটা খোলেন। তাই খুলছি, ঘরে ঢুকছি, ঘরে ঢুকে কয় আপনার কি মেয়ে হারাই গেছে? আমি কি হয়, নাম কি? নাসিম। তাই বইছে, বইয়া মানে আমার এই ভিডিও দেখেছি, কারণ এই ভিডিওর ভিতরে মাইয়ায় নামগুলা কইতে আছে, মানে দেখতেছি আর বলতারই নেই কি কমছে, এই দেখছি আর কি মাইয়া সব কিছু কইতে আছে। তখন আমি জিজ্ঞাসা কি হাই মেয়ে আমার,
তখন মেয়ে ছোটোবেলায় একটু ডাইন হাতরা একটু সমস্যা ছিল। এই অবস্থায় তো আমি মানে আপনি দেখে নিশ্চিত হয়েছেন যেটা আপনার মেয়ে। আপনি দেখছেন কাকি তখন ভিডিওটা? দেখছি মেয়ে বুঝতে দেখছেন? যে খালাম্মা কারাইছি। খালাম্মা পাঠাইছে এই মতে। আচ্ছা, আমার খালাম্মার কাছে এলাকা- যাচ্ছি আমি। আমার গোড়া এলাকা হয়ে গেছে, তোলপা। কানাসে অলি গল্লি যে দেখে সেই মানে ওই আমার নাম কইছে, আমার এক নামে আমারে সবাই চিনে? সবাই। কাকা জীবনে কোনোদিন ভাবছিলেন যে মেয়ের এইভাবে পাওয়া যাবে? আমি ভাবি নাই, আমি কোনোদিন ভাবি নাই। আমি মেয়ের এতই করছি, মাজারে টাকা দিছি, বহু জায়গায় মানুষ, এই যে এইগুলাই ভুল করছেন, কিন্তু স্বপ্ন বাকি সবই ঠিক ছিল। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে কাকা, কাকি আপনি তো দেখছেন এটা আপনার মেয়ে কনফার্ম, জি। আপনার জায়গা থেকে আপনি নিশ্চিত। জি। এখন কথা হচ্ছে আপনাদের জায়গা থেকে যেভাবে আপনি নিশ্চিত, মেয়ের জায়গা থেকেও মেয়েরও কনফার্ম হতে হবে, তাই না? জি। মেয়ে যে ঘরের মধ্যে আছে, স্টুডিওর মধ্যে আছে, মেয়ের সামনে আমি আপনাদেরকে নিব, কথোপকথন হবে, ওনার কথাবার্তা বলবেন, তারপরে মেয়েকে সিদ্ধান্ত দেয় সেটা মেয়ের তো চিন্তা হবে, তাই না? সবই তো মিলছে তথ্য। আচ্ছা, আমাদের ভলান্টিয়ার ওয়েলকাম স্যার, রেজিনা একটু বলেন আমাকে কিভাবে কি কাজটা হয়েছে। ভাইয়া আমি হচ্ছে যে আমাদের মানে পেজে ভিডিওটা ছাড়ার পরে হুমায়ুন কবির নামে একজন ভাইয়া, উনি প্রবাসী, সৌদি প্রবাসী, উনি হচ্ছে যে কমেন্ট করে আচ্ছা। যে এই মেয়ের বাড়ি হচ্ছে যে আচ্ছা, ওখানে ভোলা জেলা। আছে? হ্যাঁ, Honestly মেসেজটা দেখাই আছে। দিই। আপনারা দেখতে পারেন এই যে উপরে আছে হুমায়ুন কবির, হ্যাঁ ইনি কমেন্টস করছেন। জি। সে আমার বাড়ির পাশে। হুমায়ুন কবির আপনার বাড়ির পাশে? আমার আচ্ছা, আমার সাথে কি হয়? আমার ভাইপুত। ভাইপুত, আচ্ছা হ্যাঁ। এই যে আবার উনি নাম্বার পরবর্তীতে দিয়ে নাম্বার দেওয়া দেন। যাবে, নাম্বার দেখাতে চাচ্ছেন, ও, হ্যাঁ। তো তারপর হচ্ছে যে আমি ওনাকে ইমো নাম্বারে কানেক্ট করি, কানেক্ট করার পরে ওনাকে বলি যে ভাই আপনি চেনেন নাকি, তো বললো যে হ্যাঁ ওই নাসিমার মা এবং নাসিমার মানে নিজে আমার বাসা অনেকদিন কাজ করছিল, ও এভাবে বলছে। তো আমি বললাম ভাই তাহলে ওনাদের নাম্বার দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি বললো যে আপু আমার এখান থেকে তো 25 মিনিট টাইম লাগবে, তো আমি ব্যবস্থা করতেছি। তো আমি আবার ওনাকে কল দিয়ে বলি যে ভাইয়া ওনার অ্যাড্রেসটা কোথায় হবে, ওনার অ্যাড্রেসটা আমাকে বলেন। তো উনি যখন আমাকে বললো যে জসিম মেম্বারের বাড়ির ওখানে বললো, তো আমি হচ্ছে যে ওই ক্লু অনুযায়ী আমি আর কি এগুচ্ছি, তথ্য বাতায়ন হ্যাঁ, থেকে খুব এবং জাতীয় তথ্য বাতায়নে আমি ঢুকছি। দুটো মেম্বারের নাম্বার ঢোকার পরে আমি ওখানে যে রিয়াদ বিশ্বাস নামে ওনার নাম্বার পাইছি, উনি সাবেক মেম্বার। আচ্ছা। তো ওনাকে আমি প্রথমে কল দিয়ে বলি যে আপনি কি রিয়াদ বিশ্বাস সাহেব বলছেন? যে হ্যাঁ। বললাম যে আপনি ইউপি সদস্য? তো বলতেছে যে আমি সাবেক। আচ্ছা। তো বললাম আপনি কি শানু সাহেবকে চেনেন? তো বলতেছে যে হ্যাঁ আমি চিনি। তো ওনার কি কোনো মেয়ে হারিয়ে গেছে? তো উনি বললো যে আমি ঠিক বলতে পারতেছি না আপা, আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা। তো উনি হচ্ছে যে আমি যখনই আপন ঠিকানার কথা বলছি, উনি বললো হ্যাঁ আমি তো আজকে বিবাহের অনুষ্ঠান দেখি, ও এভাবে বললো। তারপরে উনি হচ্ছে যে আমাকে বলতেছে আপু আমি 5 মিনিটের মধ্যে নাম্বার দিচ্ছি। তো 5 মিনিট পরে ওনাকে কল দিলাম, উনি বলতেছে আপু আমি এখন নিজেই বের হয়েছি নাম্বার পাইনি। আচ্ছা। পরে ওনার কাছে গেছে, শানু সাহেবের কাছে গেছে। তো শানু সাহেবের কাছে যাওয়ার পরে উনি বললো যে আপু আমি বিস্তারিত বলি না, আপনি একটু কথা বলেন। প্রথমে আমি ওনার সাথে কথা বলি যে কাকা ঠিক আছে, উনি যেটা বলছেন সব ঠিক আছে কাকা, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে আমি ওনার সাথে কথা বলার পরে বলি যে আপনার কি একটা মেয়ে হারিয়ে গেছে? তো উনি প্রথমে হচ্ছে যে অবাক হয়ে গেছে। তো বললো হ্যাঁ নাসিমা, কিন্তু ওর একটা হাতে সমস্যা আছে। উনি আগে ভিডিও দেখার আগে আমাকে বললো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওটা আগে দেখেন, চিনতে পারেন কিনা। তারপর ওনার সাথে কথা বলার পরে ওনার মাধ্যমে আমি ওনার মেয়ের নাম্বার নেই, এই যে আপনার হচ্ছে যে সালমা আপুর নাম্বার নেই। এই সালমান, হ্যাঁ। জি। আচ্ছা। তারপর সালমা আপুর নাম্বার নেওয়ার পরে সালমা আপুকে কল দিই, তো উনি নাকি কোথায় একটা চাকরি করে। তারপর ওনাকে আমি ভিডিও পাঠাই, ইমুতে উনি ভিডিও দেখে। আচ্ছা। পরের দিন সকালবেলা হচ্ছে ওনার মা আবার থাকে চাঁদপুরে। তো ওই কাকিকে আবার ওনার কাছ থেকে ওনার মামির নাম্বার নিছি। আচ্ছা। মামির নাম্বার নিয়ে ওনার মামিকে কল দেওয়ার পরে আমি ওনার সাথে কথা বলছি। আচ্ছা। কথা বলার পরে উনি একটা ওখানকার ইমো নাম্বার দিছে, আমি ওখানে ভিডিওটা পাঠাই ভাইয়া। হ্যাঁ। তো পাঠানোর পরে তারপর উনি বললো যে এটাই আমার মেয়ে কানাকাটি করতেছে। পরে তো আমি আপনাকে কল রেকর্ডিং হ্যাঁ পাঠাই হ্যাঁ দিলাম। detail। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি এই যে একটা ছোট বাচ্চা আছে আপনার, জি ভাইয়া। আমি তো প্রথম দিন দেখাই নাই, এবং ওর কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে হয় বড় হওয়ার জায়গাটাতে, Accident করছে হ্যাঁ। একটা। তো এইগুলো সংকটের সামনে আপনি এগুলো কেমনে করেন? Actually আমি হচ্ছে তো কি- নিজে আমার বাড়ির খবর নিতে পারি না, মানে আমার সারাদিন আমার বাচ্চার সাথে কথা হয় না, এটা আমার দর্শকরা আজকে জানলো, আসলেই হয় না। জি। মাঝে মাঝে একটু যদি সময় থাকে তাহলে হুটহাট একটু ভিডিও কল দিই, ছাড়া আমার সময় হয় না। আপনারা কিভাবে করেন এগুলো? মানে এটা হচ্ছে কি ভাই, আমার ক্ষেত্রে আমি টাইমটা মেনটেন করে, আমার বাচ্চা যেহেতু অসুস্থ, ওকে 3 বেলা আমাকে ব্যায়াম করাইতে হয়। আচ্ছা। তো দেখা যাচ্ছে আমি আগে একটা চাকরি করতাম, এখন চাকরি করি না, ঘরে বসেই। তো ওর ব্যায়াম করার পরে মানে সংসারের কাজগুলো গোছানোর পরে আমি মানে সব সময় হচ্ছে যে আপনার অনুষ্ঠানে আমি ঢুকেই থাকি যে কখন আসবে একটা ভিডিও, কখন বেসিক ভিডিও আসবে, এবং আগে যে 15 মানে এটা তো রেসিং শুরু হয়ে যায়, অফিশিয়াল এবং আনঅফিশিয়াল ভলান্টিয়ারদের মধ্যে একটা রেসিং শুরু হয়ে যায়, কে আগে করবে। হ্যাঁ, ভিডিওগুলো পুরানো যে ভিডিওগুলো আছে ওগুলোতে আমি কমেন্টগুলো চেক করি, মানে নিউ কমেন্টগুলো যে কেউ বলে নাকি যে আমি চিনি। তো এইরকম করে ভাইয়া যে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, ইউ গাইস আর ডুইং ফ্যাবুলাস। আর একটা খালি কথা বলবো জি, জি, ভাইয়া, sure, আমাদের হচ্ছে আমার মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট আর পাটগ্রাম থানা। তো ওখান থেকে আমাকে অনেকে কল দেয় যে আমরা যে বুড়িমারি স্থলবন্দর থেকে ভিডিওগুলো দেখি কিবরিয়া ভাইকে, তো ওনাকে সালাম দিবা এবং আমাদের কথা বলবো যে আমরা এই স্থলবন্দর থেকে এই অনুষ্ঠানটা দেখি। আলহামদুলিল্লাহ, এটা বলছে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই রেজিনা অনেক ভালো কাজ করছেন। আজকে আমাদের কাউকে ভিডিও কল দেওয়ার দরকার আছে কি? মেম্বার সাহেব কি জানেন? মেম্বার সাহেব জানেন, এবং হচ্ছে যে আজকে যে সোর্স ছিল আমাদের হুমায়ুন কবির ভাইয়া, ওনার সাথে উনি হচ্ছে যে কলেজ হুমায়ুন কবিরকে তাহলে একটু কল দেন, আমরা জাস্ট হাই হ্যালো করে দিই। হুমায়ুন কবির ভিডিও কল দেন। আপনারা তো সব শুনছেন এখান থেকে বসে, আপনি তো সব শুনছেন কিভাবে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে, শুনছেন না এখান থেকে সব তো শোনা যায়, হ্যাঁ ওকে। এবার আপনার স্ত্রীর সিদ্ধান্ত, আসলে উনি কি করবেন না করবেন, আমি ভিতরে নিব একটু পরে, বসেন। তবে কাকা
এই 30 বছরে অন্তত একবার হলেও থানায় গিয়ে একটা জিডি করা উচিত ছিল। কারণ আমি না করলেও না, তা আপনি পরে 20-30 বছরের মধ্যে একবার করলেও হইতো। আমি হ্যাঁ। থানা জিডি করেছিলাম। ভাইয়া আমার আব্বু তো মনে করেন আমাদের কাছে থাকে নাই, তো আমাদের পাওয়ার পর আমার আব্বুর অন্য সংসার আছে, সে ওখানে থাকে। আমার মা নিয়ে আমরা দুই বোনই থাকি। ওকে, আমার বোন হারানোর আগে পর্যন্ত যে আমরা আলাদা হয়েছি কথা বলতে ও আলাদাই, ওকে, বুঝছেন? ঠিক আছে। তো সেরকম পরামর্শ পাই আপনার নাম নাই, কি? কেউ বলে নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি, হুমায়ুন কবির ভাই বলছেন? জি হুমায়ুন কবির ভাই, আপনি বোধহয় ভিডিওতে আমাদের কমেন্টস করছিলেন যে আপনি হচ্ছে নাসিমার পরিবারটাকে চেনেন, তাই কি? আচ্ছা, তারপরে আপনার কাছ থেকে নাম্বার নিয়েছে আমাদের ভলান্টিয়ার রেজিনা, এবং ও নাম্বার নিয়ে মানে ও এলাকার মেম্বারের সাথে কথাবার্তা বলে হচ্ছে ওর ঠিকানা নিয়েছে। ঠিকানা নিয়ে আপনি ওই এলাকার মেম্বারকে খুঁজে বের করছেন। জি, আমি ফার্স্ট টাইম লোকেশনটাই আমি দিচ্ছিলাম। আচ্ছা, তো আপনার পরিচয়টা একটু দিবেন ভাই প্লিজ, কোথায় থাকেন, কি করেন? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি এখন আছি সৌদি জেদ্দাতে। মাশাআল্লাহ। দেশের বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন ছিল, এখন দক্ষিণ এশিয়া থানা এবং নজরুলনগর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। জি, ওই যে নাসিমা আমাদের পার্শ্ববর্তী বাসা। দেখেন তো এই ভদ্রলোককে চেনেন নাকি ভাই, একটু কথা বলেন। নাসিমার আব্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে আব্বা? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? হয়, আমি তো এই এক অফিসে আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি জাস্ট পরিচয়টা নিলাম আর কি। ভাই ভালো থাকবেন, হ্যাঁ, কথা হবে ইনশাল্লাহ। ওকে ভাই, আপনার দোয়া রইলো। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি চেষ্টা ভালো থাকবেন। রেজিনা, আমি ওনাদেরকে ভিতরে নিচ্ছি, দেখা যাক কি হয়। বসেন, হ্যাঁ, ওকে, খুলো। ঠান্ডা লাগতেছে না? এই এসিটা একটু করে দিও। কিছু কি শোনা গেছে? সময় একটু বেশি নিয়ে ফেলছি, ভিতর থেকে কিছু শোনা গেছে? না, শোনা যায়নি না? ওকে ওকে। নাসিমা, ডান হাতে কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ। কোথায় আছে বলেন তো সমস্যাটা? এই ডান হাতের এই ওই জায়গাটায়। জায়গাটা এটা কি এমন যে ভেঙে গেছে হাতটা, এরকম কোনো কিছু নাকি অন্য কিছু? এরকমই ছোটবেলা আমার ফুফু আমার পেটের তলে পড়ছিল, আমার মা বলছিল, হ্যাঁ, তখন ওই এই হাতে মানে সমস্যা হয়েছিল। ছোটবেলায় আপনি বলছেন যে আপনার ফুপু পেটের তলে পড়ছিল। আপনার পিঠের তলে পড়ে নাই, মানে আপনি ফুপুর পিঠের তলে পড়ছেন, হ্যাঁ, তখন থেকে হাতে সমস্যা হয়েছে, এটা বলছে আপনার মায়ে। আমার মা। এটা কি আপনি শতভাগ নিশ্চিত নাকি অন্য হ্যাঁ। কোনো কিছু? না, এটাই সত্য। এটাই সত্য, কিন্তু আপনি জানেন না কিভাবে কি হয়েছে। না, এটা জানি না। ওকে, এখানে কি কোনো ফোড়ার মতো কোনো কিছু আছে? ইনজেকশন দেখার মতো এরকম কোনো কিছু? না, আপনার দেখতে হবে না, আপনি জাস্ট আমাকে বললেই হবে। না, এরকম কিছু নেই, মানে এখানে যে বাটিটাই দেখি না এখানে, সেটা যে এই হাতটা যেরকম ধরেন একটা আছে, এই হাতটা তেমন একটা বল পাই না আমি, এই করি না। আচ্ছা। আবার হাঁটতে গেলে একটু ই করে হাঁটা লাগে, আচ্ছা, কাজ করতে গেলেও একটু সমস্যা হয়। সমস্যা হয়। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা আর বাড়াবো না। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে এই 30 থেকে 31 বছর পরে? কারো চেহারা মনে পড়ে? ততটুকু খেয়াল নেই। ততটুকু খেয়াল নাই। দেখেন, আমি একজন করে নিয়ে আসি কি দাঁড়ায়। কে আসবে বলো? হ্যাঁ, একা মুভ করতে পারবে? হ্যাঁ, ওইটা বুঝে। হ্যাঁ, আপনি দেখেন। আসেন। যান ওনার কাছে। মাধ্যমে
মানুষের জীবন। ছোট বাচ্চার মতো কোলে নিয়ে তোরা বলেছে আমার কাছে থাই না, কই থাও, আমি ঢাকা থাই, আমি যাই না বাড়িতে। আগো করে যাও না, তোমার বোনেরা কই আছে দেশে, দেশে আছে। আসছে কেন? অনেকে আসছে, তোর বোনেরা আইছে। কিন্তু কথা হচ্ছে নাসিমা, আপনি কি চিনছেন ওনাকে? হ্যাঁ চিনছি, আমার মার এই পাও, এই যে পাউডি বাঁকা আছে, আমার খালার পাও এরকম এরকম নাকি? হ্যাঁ, হয়। আচ্ছা, এখানে কথা হচ্ছে আপনার মাকে তো আপনি কি হয়েছে মা? তোর ভাই মারা যাওয়ার পর দিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি মা, মাথা 17 রসিলে মা বাসন করে কেউ কইছিল না মা, মানে তো বলছিল আমার আল্লাহ দিয়ে গেছে মা গো, মানে দর্শকের দোয়া আছিল। আপনার একটা ভাই ছিল, আপনি হারানোর পরে হয়েছিল, কিন্তু উনি বেঁচে আছে কি না? ও মারা গেছে। এরপরে বোধহয় আপনার মা মানসিকভাবে একটু অসুস্থ হয়ে যায়, এরপরে বোধহয় অ্যাক্সিডেন্ট হয়, যে তাই না? বাইন্দা রাখছি, বাইন্দা রাখতো। ও, আমি তো ছুটে গেছে, ছুটে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই পোলার জন্য মাথা খারাপ হয়ে গেছে। কবে আজকে রাইতে আইছে, মুই আড়াই যাওয়ার পরে আর আই না, ওই জন্য এই সিটাং যে খোঁজে যে আমি আইছি আর আই না। সেই বেটা গুদারে খোঁজো নাই মারে। আর মাকে গেছি না মা, ও মাকে কত জায়গা মা। আচ্ছা নাসিমা, আপনাকে কি কোনো ড্রাইভারের সঙ্গে দিয়েছিল আপনার? আপনি বলছিলেন এটা বেসিক ভিডিওতে। হ্যাঁ বলছিলাম। মাফ করবেন, আমি কোশ্চেনগুলো করতেছি, অনেকে বিরক্ত হবেন, কিন্তু আমি এতগুলো কেস নিয়ে কাজ করি, কোনটা কার মধ্যে মনে রাখা সম্ভব নয়, প্রত্যেকটা আমি র্যান্ডম। নাম হইছে শহীদুল, বাড়ি শহীদুল। নোয়াখালী, থানা সিটাগাং, ট্রান্সপোর্টের হ্যাঁ, পানি পাম্পের আপনি যা যা বলছেন এখানে, যেসব তথ্য বলছেন শতভাগ সব মিলছে, কোনো কিছু এদিক ওদিক নাই, সবাই আছে। কিন্তু এখানে কথা হচ্ছে, আচ্ছা কাকি, ওনারা কি ছোটবেলায় বলছিলেন যে ওর ফুপু শরীরের নিচে পড়ে গিয়ে ওর হাতে এরকম হয়েছে নাকি? আপনি তো বাইরে ইনজেকশনের কথা বললেন। ইঞ্জেকশনের কথা বলছি, জ্বর আছিল হ্যাঁ। বাবা, বহুত ইতিহাস আছে বাজার, কইলে সারা বছর শেষ হইব না, শেষ হইব না, বুঝতে পারছি আমি। তো এ তো জানে যে এর ফুপু শরীরের নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে এরকম হয়েছে। তুমি না ছোটকালে কইতো তোমার যে হুবুর জ্বর হইছে, হ্যাঁ। এই জ্বর হইছে আর হেরালে টানাটানি করছে, আমার দিবে না, রাখতে দিবে না, আমার কাছে তো নিয়ে যাবে, অনেক কিছু হয়েছে বাবা। এরপরে হাত তো গেছি গিয়া পড়ি, হাত তার লইয়া করতে নিয়ে ডাক্তার দেখাইছি, এই ডাক্তার তো মারা গেছে, আর ডাক্তার দেখাইতে রিনো জিগর লইয়া কাকা মাঠে তারা বিক্ষা করে জিগর ভাত খাওয়াইছি আমি। আমার এই জীবনটা কি লিখে রাখতে, আমি এই কথা কেন কাছে প্রকাশ করতে পারি না বাবা, আমার জানটা বাড়িয়ে যা। এটা ঢাকা শহরে করছেন না? 7 বছর বয়সে মা চলে গেছে দুনিয়ায় তুলে, আপনার যে 11 দিনের মধ্যে মা গেছে, ভাই গেছে, বোন গেছে, 11 দিনের মধ্যে 3 জন গেছে। এরপর দিয়েছে বিয়া, স্বামীর বাড়ি যাই বাবা, একদিন আমি একটু শান্তি আল্লাহ আমার দিছে না বাবা, আমি অনেক দুঃখ করি, আমি জিগরলে ঢাকা সরাইছি। স্বামীর এই কেসটা না হলে তো আপনার এই ঝামেলাটা হইতো না। হাত দিয়ে ধরিয়ে দিই আমি আরেকজন রাতে তুলে দিয়ে বাবা, আমি কি করছি আমি কইতে পারি না, আমি কিছুদিন কই গেছি। আমার ইতিহাস শুনলে গাছের পাতা ধরিয়ে আবার আমি কেউ কাছে বলতে পারতাছি না বাবা, মানুষের শিখের বাইরে কেন আমি কানতে পারতাছি না। ঠিক আছে, আমি আরেকজনকে একটু নিয়ে আসতে চাই, একটু ওয়েট করেন, একটু ক্যামেরার পজিশনটা ঠিক করতে হবে। সালমা শানা হইছে আইস বড় হইছে, এমন আমি এনে থাই আমি সাপ করতে, কাকি মাছ দেন না এখন দেন না, একটু পরে দেন। বলো। ইয়ালিতে দেখাম হ্যাঁ পাঠাও। মারামারিটা কত জায়গায় মা সিটা মোটিক সরি প্লেস মা রাঙ্গামাটি গেছে, মা কোনো জায়গা বাদ নেই।
আসেন। দাদা এবং নানার দুটো করে সংসার ছিল, এটা ঠিক আছে। একজন মারা যাওয়ার পর একজন বিয়ে করছে, আরেকটা করে বিয়ে করছে। স্মৃতি হারানোর বিবরণ যে বর্ণনা আছে এখানে সবকিছু ঠিক আছে। আনুমানিক বয়স 38 বছর, হারানোর বয়স 5 থেকে 6। ছোটবেলা একদিন ঘুম থেকে উঠে দেখি বাবা বাসায় নেই। বাবার একটা দোকান ছিল, আমরা সেখানে খুঁজেও তাকে পাইনি। বাবা কেন ওখান থেকে গিয়েছিল বাবা সেটা বর্ণনা করছে। বাবা ওনার কথা অনুযায়ী একটা ফলস মামলায় পড়ে গেছিল, যেখান থেকে আত্মগোপন করার জন্য উনি চট্টগ্রামে চলে যায়। আমার একজন সৎ চাচা ছিল, উনি হয়তো চট্টগ্রামে থাকতেন নাকি। আচ্ছা, বাবা চলে যাওয়ার পরে সংসারের অভাব দেখা দেয়। তখন আমার মা আমাদেরকে নিয়ে একটি সন্ধ্যায় লঞ্চে ঢাকায় চলে আসে। আপনার মা কেন ঢাকায় আসছে সেটাও ভিডিওতে বলছে। কারণ বাজারে উনি হচ্ছে ওই শাকসবজিতে পানি দেওয়ার কাজ করতো। আমাদের সাথে একজন মহিলা ছিল, ঢাকায় এসে আমার মাকে দিয়ে কাঁচা বাজারে পানি দেওয়াতো। বলছেন আপনি, মিলছে। কিছুদিন পরে আমাকে একটা ট্রাক ড্রাইভারের সাথে দিয়ে দেয়, মিলছে, শহীদুল। উনি আমাকে চট্টগ্রামে নিয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে উনি আমার উপর অত্যাচার শুরু করে। যেটা বলছে, সেই অত্যাচারের ভয়ে একদিন আমি ওনাদেরকে না বলে বাসা থেকে বের হয়ে যাই। সেখান থেকে আমি আর ফিরতে পারিনি। আমার ডান হাত ছোটবেলায় ভেঙে যায়। আপনার ডান হাত আসলে ভাঙে নাই, ডান হাত আপনার অসুস্থ হওয়ার পরে ইঞ্জেকশন দিয়েছিল, যে ইঞ্জেকশন দিয়েছে সে ডাক্তারটাও মারা গেছেন কোনো এক ঘটনাক্রমে। পরবর্তীতে এই হাতটা ফ্র্যাকচার হয়েছে বা কিছু একটা হয়েছে, এবং সেটা আপনার ছোটবেলা থেকেই ছিল। যেহেতু আপনি নিজের চোখে দেখেননি, ছোটবেলা থেকে এইভাবে বড় হচ্ছেন, সুতরাং ওনারা যেটা বলবে সেটাই সঠিক। এখানে আসলে অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, চাচাতো বোনের নাম আছে, মামার নাম ছিল জলিল, এটাও আছে। ওনাকে আমি কখনো দেখিনি, এটাও ঠিক আছে। নানু মরার পর ওনাকে পালিত হিসেবে অন্য বাসায় দিয়ে দেয়। মা বলছে উনি পুলিশে চাকরি করতেন। আমার ভাই সিটান রাঙ্গামাটি আছে, পুলিশে চাকরি করতো? যে না পুলিশের চাকরি করে না, ইয়াতে আছে। কিসে আছে জলিল সাহেব? কিসে আছে জলিল? আছে উনি যে এই সিটান আসলে বিয়ে শাদী করিয়া এখানে কোনো পুলিশ কাজ করতো কি? পুলিশের লগে আছে। আচ্ছা, তো পুলিশের আপনি বলতেন এরকম বাচ্চাদেরকে পুলিশের কাজ করতো? আচ্ছা, খালাদের নাম ফিরোজা আয়েশা আছে। মেজো খালার ফিরোজার বাড়ি ছিল ঠোঁটার বাজার অবদার ভিতরে। আছে। ওনার স্বামী বাক প্রতিবন্ধী ছিল, মুখে কথা বলতে পারতো না। বেঁচে আছে? আচ্ছা, ওনার বাড়ির পাশে নদী ছিল, উনি সেখানে মাছ ধরতেন। আমাদের দোকানের সাথে একটা স্কুল ছিল, দাদা বাড়ি থেকে স্কুল এবং বাজার এগুলো সব মিলছে। দাদা বাড়ি থেকে 1 ঘন্টা দূরে হচ্ছে আঞ্জুরহাট নামে একটা বাজার ছিল, বাবুরহাট এটা। আচ্ছা, দাদা বাড়িতে 3টা ঘর ছিল, বাড়ির পিছনে একটা খাল ছিল, বাড়ির সামনে একটা পুকুর, মসজিদ ছিল, এগুলো আছে কাকা? তার পাশে বসগাছ ছিল, মসজিদের পাশে মাস্টারের বাড়ি ছিল। এই মাস্টারের ছেলেদের নাম সবুজ এবং মুনির। এই আপনার যে আরেকজন বোন আসছে বাইরে, 2 বোন আসছে, নামগুলো বলেন তো? সালমা শাহনাজ, এটা তো আপনার পেটের সালমা শাহনাজ। এই সালমার সাথে বোধহয় কোনো একটা, বা শাহনাজের সাথে বোধহয় সবুজ মুনিরের কোনো একটা আত্মীয়তা সম্পর্ক। সবুজের ছেলের সাথে হচ্ছে বিয়ে হয়েছে। এই হচ্ছে বিষয়। বর্তমান ঠিকানা আপনার যেটা দিচ্ছেন সেটা তো পশ্চিম বুতুরদিয়া, কেদারপুর, বাবুগঞ্জ, বরিশাল। আর ওনাদের উত্তর চরকলমি, নজরুলনগর, চর ফ্যাশন, দক্ষিণ আইচা, ভোলা। এটা কি কাকা আপনার বাড়ি? এখন আপনার কি বলার আছে বলেন, এটা কি আপনার পরিবার? এখন তো কথাই মেলছে তো আমার পরিবারই, আমি তো আর এখন বলতে পারতেছি না। কথা মেলার কথা বাদ দেন, আপনার মন থেকে যেটা আসে সেটা বলেন। এটাই বলতেছে যে এরাই আমার এখন পরিবার। আমি তো আর নিজে তার আর কোনো কিছু বলতে পারতেছি না, যেহেতু এইটা ঠিকানার সাথে মিলছে। না, আপনি তো আপনার মাকে, যিনি আপনি, আমার মারে আমি চিনছি, আমার মার এই যে পাও দেখে চিনে ফেলছি। ছোটবেলায় আপনার পায়ে এরকম, আপনার মায়ের এরকম পায়ের দিকে তাকাইতেন যে? হ্যাঁ, আমার খালার পাও এরকম আছে। খালা কি বেঁচে আছে? আছে। তাহলে এটা আপনার পরিবার? আপনি নিশ্চিতভাবেই এটা আপনার পরিবার, নাকি আমরা আরো খুঁজবো? না, এমনি জামাই এসে নাতি আইছে, আছে, পাশের রুমে আছে, আমরা দেখা করে দিব এখন। কাকা, সংসার তো আপনার আরেকটা হয়েছে, আমরা যেটা বুঝলাম কথাতে ইয়েতে। এখন আমার সংসার হইতে তো মনে করেন আমার খুশিতে করি না, আমি আপনাকে ওটা নিয়ে বলতেছি না, ওটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি এখানে মেয়ে, আপনার সেই মেয়ের দাবিতে আপনি আসছেন, এই জন্য আমি আপনাকে সম্মান জানাই। অনেক বাবাকে আমি পাই নাই এরকম ভিডিও করতে গিয়া, তাদেরকে আমি সম্মান জানাই। কারণ কি কারণে আসেন আমি তো জানি না, জেনে বাজে মতো করা ঠিক হবে না। তো আপনি আসছেন কাকা। আমি এরকম ঘটনাও পাইছি, আমার আপন ঠিকানা করতে গিয়া, এই অনুষ্ঠান করতে গিয়া, বাবা নিজে গিয়া স্টেশনে রাইখে আসছে মেয়েকে। বাবা নিজে গিয়ে রাইখে আসছে যে মেয়েটা তার সাথে চলে যাক বা হারাই যাক। সেই মেয়ে এখানে আসছে 20-25 বছর পরে বাপ মা খুঁজতে। সেই বাপকেও আমরা পাইছি, মা এসে হাজির হয়েছে। বাপের এক জায়গায় বাপের জীবন অন্যরকম হয়ে গেছে, কিন্তু বাপ আসছে, বাপ মেয়ের সামনাসামনি আসছে, বাপ স্বীকার করছে যে হ্যাঁ আমি কাজটা করছিলাম। আপনি কি শাস্তি দিবেন তাকে? আমরা তো শাস্তির জন্য করি নাই, কিন্তু দাবি নিয়ে আসছে। হ্যাঁ, তো এই কথাটা আমি এই কারণেই বললাম যে পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। আপনি কি কারণে করছেন না করছেন ওটা জানার দরকার নাই, কিন্তু এই যে আপনি আসছেন, এখন আপনি ওকে কি হিসেবে নিতে চান এটা বলেন আমাকে। আপনি ওকে মেয়ের অধিকার দিয়ে বাকি জীবনটুকু রাখবেন? আমার মেয়ের অধিকার দিয়ে আমি নেব না। আমি বহু বছর পর পাইছি আমার মায়ের, আমি নেব না। আপনি সবার বড় সন্তানও? আমার প্রথম বছর মাইয়া না। প্রথম বর্ষের এবং আপনার বড় না? সবার বড় না? সব প্রথম সন্তান আপনার? এখন আমি পাইছি আমার জি জামাই, আমি মানিয়ে নেব না। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো কথাই থাকে না। আর বাকি বিষয়গুলো আপনারা পারিবারিকভাবে ঠিক করে নিন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই ভিডিওটা সফল। আজকের এই ভিডিওতে আমার একটা অনুভূতি হচ্ছিল,
এই কথাটা বলার জন্যে, সেটা হলো যে আল্লাহ যদি আমাদেরকে সন্তান দেন তাহলে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা থাকবে যে সন্তানকে সঠিকভাবে বড় করার তৌফিক এবং সুযোগটাও তিনি যেন দেন। জীবনে এমন কোনো ঘটনার মুখোমুখি যেন না করেন, সেটা দৈবক্রমে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, আমাদের সন্তানদের কাছ থেকে আমাদেরকে বিচ্যুত করে ফেলে। এবং জীবনের কোনো একটা মুহূর্তে গিয়ে যেন কখনো এমন মোমেন্টের জন্ম না হয় যে মনে হয় যে না আমি একজন ফেইলর পিতা, বা এইটা যেন কখনো না হয়। এবং খুব বিখ্যাত একজন মানুষের কথা আছে, সেটা হলো জীবনের 3টা স্টেজ প্রতিটা মানুষেরই। একটা হচ্ছে শিক্ষা জীবন, আরেকটা হচ্ছে কর্মজীবন, আরেকটা হচ্ছে সন্তান জীবন। এই প্রথম দুটো জীবনও স্যাক্রিফাইস করা যায়, যদি ফেইলর থাকে মেনে নেওয়া যায়, যদি সন্তান জীবনটা ভালো হয়। তো 3 নাম্বার ফেল মানে সব ফেল। সো আমাদের এই সন্তান জীবনটা যেন ফেইলর না হয়, এই দোয়াটা যেন আমরা সবাই সবার জন্য করি। আর কিছু বলার নাই আমার আজকের এই ভিডিও দেখে। কাকা, মামলার সমস্যা সমাধান হয়েছে? এই মামলাটার এই ঘটনাটা যদি সেদিন না ঘটতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হইতো। একটা ঘটনা করছেন তো আমরা এগুলি খাইতাম না, তো জানতাম যে নাই, সেই মারা গেছে, কিভাবে সন্তান পেতাম? সেটা তো আমার ঠিক আছে, কিন্তু আপনার ওই মামলাটা যদি না হইতো তাহলে হয়তো জীবনটা আজকে অন্যরকম হতো। আমার এই মামলাটা না হলে তো মনে করেন এইরকম ঘটনা আজকে ওর জীবনে এত ঘটনা হইতো না, আপনার স্ত্রী জীবনেও আজকে এত কিছু হইতো না। থাকতাম, আরো আল্লাহ মনে করেন আরো বহুত কিছু করতে পারতাম, কিন্তু এখন তো বাড়ির থেকে বাইরে হয়ে কাঙ্গাল হয়ে গেছে। যাক, ঠিক আছে, ভালোটাকেই দেখি আজকের এই অনুষ্ঠানে। আমাদের আরেকটা ভিডিও সফল, প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক কিছু শেখার আছে আজকের এই ভিডিও থেকে। 115 নম্বর সফলতা, প্রচার সংখ্যা 163, প্রচার 23/3/2022। এই সফলতার মধ্য দিয়ে আমাদের টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ 145টা পরিবার হারা সন্তানকে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি। এটা মনুষ্য জীবনের সেরা অর্জন নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাজটা যেন অব্যাহত থাকে সেই দোয়া চাই। চলেন আমরা বাকি যারা আছে ওদের সবার সঙ্গে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলতে হবে। যান, সবার সঙ্গে দেখা করেন, সাবধানে। রেজিনা, আপনারা এই রুমে চলে আসুন, আমাদেরকে পাঠান। আপনার শ্বশুর, মা, শাশুড়ি, ওই যে নাতনি, খুশি হয়েছেন ভাইজান? আপনাকে বললাম না, না আমি ছবি তুলবো দাঁড়ান, আমি কথা বলিনি, সবার সাথে শেষ করি, সবার সাথে কথা বলেন, আমি সবার সাথে ছবি তুলবো, সমস্যা নেই। আমি কথা শেষ হোক তারপরে ছবি তুলতেছি। না ছবি তুলবো ভাই, তুলবো, একটু পরে তুলি, পরে দিলে আগে দেখা শেষ করে নিক, তারপর আপনি সেখানে দাঁড়ান। আসেন, একদিন পরে দেখা হয়েছে, শেষ করুক তারপর আমরা ছবি তুলতেছি। খুব কষ্টে গেছে এনাদের জীবন, পুরো গল্পটা শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, কিছুই নেই, যা শোনার কথা আমি কিছুই নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার সাপোর্টটা খুব জরুরি, এবং আপনি যে সাপোর্টটা দিচ্ছেন ভিডিওতে আজকে, এই সাপোর্টটা সারা জীবন রাখবেন। নিজের মেয়ে কয়টা? আমার 3 মেয়ে, এই যে রিটার্ন পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলে মারা গেছে। আপনার 2 বোন, এনারা চেহারার সাথে মিল আছে মাশাআল্লাহ। হ্যাঁ, খুঁজছেন কখনো বোন রে? বহুত খুঁজছেন? চিটাং গিয়ে খুঁজছেন? ওই যে চিটাং নিয়ে গেছে কারণে চিটাং গিয়ে খুঁজছেন। কাকা এই পাশে দাঁড়ান, কাকে একটু কষ্ট করে পাশে দাঁড়ান তো, আমাদের সবাইকে একটু একটা ফ্রেমে নেই, দেখি চেহারার মধ্যে কতটুকু মিল আছে। দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ হারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো? না, সবাই বড় হয়ে গেছে। আপনি যান, শ্বশুরের পাশে দাঁড়ান। যাও মা, তুমি সামনে গিয়ে দাঁড়াও, মার কাছে দাঁড়াও। না আমাদের দাঁড়ান, শ্বশুরের দিকে চেপে দাঁড়ান। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ভালো থাকেন, সবাই মিলে মিলা ঝিলাই থাকেন। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এই যে রেজিনার মতো পাগল যারা আছে এদের জন্য দোয়া করেন। এই ভাইজান আসেন, এই যে আরেকজন বিদ্রোহী বীর, সে তার সমস্যা থাকার পরেও, হ্যাঁ, এই হচ্ছে বিভিন্ন প্রতিকূলতা থাকার পরেও হচ্ছে ওনাকে উৎসাহ দিয়ে এই ভাইয়ের সহযোগিতায় হচ্ছে হলো আমাদের জন্য এই ভিডিও করার জন্য নিয়ে আসছে। হ্যাঁ, এবং এনাদের মতো মানুষজন সবার সহযোগিতা, আসলে সহযোগিতা না থাকলে তো আসলে সম্ভব ছিল না। বসেন আপনারা, মিষ্টি মুখ করেন, এই মিষ্টি তো
রেজিনা, থ্যাংক ইউ। আপনার কি কিছু বলার আছে আর শেষমেশ? না, সবার কাছে একটাই বলো যে সবাই ভালো থাকুক জি, এবং দোয়া করুন আমাদের হ্যাঁ, জন্য। আমাদের জন্য দোয়া করুক। পেজে যে সমস্যাগুলো হচ্ছে আমরা বেশি বেশি করে ইউটিউব থেকে শেয়ার জন্য দেই। আর সবার জন্য সালাম থাকলো। আর আমার বাচ্চাটা অসুস্থ, তো সবাই যেন আমার বাচ্চার জন্য দোয়া করে। হ্যাঁ, ঠিক আছে।